ভোক্তা অধিকার আইন ও এর সংরক্ষণ সম্পর্কে জানেন না অধিকাংশ নাগরিক। প্রতারিত হলে 30 দিনের মধ্যে অভিযোগ করতে পারবেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে। রাজধানীতে নামমাত্র মূল্যে পাওয়া যাচ্ছে বিশ্ববিদ্যালয় সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ভুয়া সনদ। প্রশাসন মনিটরিং এর দাবি করলেও আরও নজরদারির তাগিদ বিশেষজ্ঞদের। এবং আইনি জটিলতার অজুহাতে ভোলার তজিমউদ্দিনের প্রায় 10,000 একর খাস জমি বন্দোবস্ত দিচ্ছে না স্থানীয় ভূমি প্রশাসন। দখলদারদের বসিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময়ের বাণিজ্যের আপনাদের সঙ্গে আছে আমি সানবীর রূপল। ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠায় ভোক্তা অধিদপ্তর সচেষ্ট থাকলেও নেই প্রয়োজনীয় লোকবল। মহাপরিচালক জানালেন শিগগিরই দেওয়া হবে নতুন নিয়োগ। বিশেষজ্ঞদের মতে লোকবল বাড়ানোর আগে ভোক্তা সচেতনতা বাড়াতে দরকার ব্যাপক প্রচারণা। ভোক্তা অধিকার নিয়ে মামুন আব্দুল্লাহর 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। যখন টিভিটা নিতেন তখন আমি দোকানে ছিলাম। চলছে জেরা, ভোক্তার অভিযোগ, বিক্রেতার পাল্টা অভিযোগ, সাথে দুপক্ষের লিখিত প্রমাণাদি। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কথার সাথে মিলিয়ে নিচ্ছেন প্রমাণপত্র। আপনি আজকের মধ্যে ওনাকে নতুন টিভি দিবেন আর আপনি 10,000 জরিমানা দিবেন। এখন ভোক্তা অধিকার ওকে, ইউ আর স্যাটিসফাইড? দুপক্ষের যুক্তিতর্ক ও প্রমাণাদি দেখে ধারা অনুযায়ী রায়ও দিলেন তিনি। তবে স্বীকার করলেন ভোক্তার অভিযোগ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেলেও বাড়ছে না লোকবল। প্রতিদিন যে হারে অভিযোগ আমরা পাচ্ছি সেই হারে আমাদের এত তদন্তকারী কর্মকর্তা নেই। আমাদের যদি আরো জনবল থাকতো তাহলে আমরা আরো বেশি করে অভিযোগ নিষ্পত্তি করতে পারতাম। তবু আমরা অল্প পরিসরে যতটুকু করতে পারছি ভোক্তারা তাদের অধিকার আমাদের কাছে এসে পাবেন। পরিসংখ্যানে দেখা যায় 2016 সালে যেখানে অভিযোগ আসে 1622টি, সেখানে শুধু 2017 সালে 15 ফেব্রুয়ারি পর্যন্ত অভিযোগ আসে 1165টি। অভিযোগের সংখ্যা বাড়লেও বৃদ্ধি নেই অভিযোগ গ্রহণকারী ও নিষ্পত্তিকারীর সংখ্যা। সারা দেশে 61টি জেলায় 255 জন কর্মকর্তা নিয়ে কাজ করছে সংস্থাটি। তবে মহাপরিচালক জানালেন খুব শিগগিরই দেয়া হবে নতুন লোকবল। প্রত্যেকটা জেলায় দিতে পারেনি, কিন্তু তারপরও যারা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন তারা কাজ করে যাচ্ছেন। লোকবল পেলে তখন আরো আমরা স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতে পারবো। অলরেডি আমরা আর 8-10 জনের মধ্যে পেয়ে যাব এই 1 মাসের মধ্যে। বিশেষজ্ঞদের মতে লোকবল বাড়ানোর আগে ভোক্তা সচেতনতা বাড়াতে কার্যকর পদক্ষেপের পাশাপাশি বাড়াতে হবে প্রচারণা। এখন তাদের দরকার প্রচার করা। ভোক্তার কিছু অধিকার আছে এবং সেই অধিকার কিভাবে ক্ষুণ্ণ হয়, ক্ষুণ্ণ হলে কোথায় অভিযোগ করা যায় এবং কি ব্যবস্থা নেওয়া যায়, সেটুকু হলো প্রথম জিনিস। সেটার জন্য হয়তো অনেক বেশি লোকবল দরকার নাই। দেশের প্রায় 97% ভোক্তাই জানে না পণ্য ক্রয়ে তার অধিকার কি। এমনকি এই অধিকার আদায়ে কোনো সংস্থা কাজ করছে এমনটিও জানে না অধিকাংশ ভোক্তাই। বিশেষজ্ঞরা বলছেন ভোক্তার অধিকার সংরক্ষণে ভোক্তা অধিদপ্তরের কার্যক্রম বাড়ানোর পাশাপাশি সচেতন হতে হবে ব্যক্তিকেও। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানী নীলক্ষেতে নামমাত্র মূল্যে পাওয়া যাচ্ছে বিশ্ববিদ্যালয় সহ সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানের ভুয়া সনদ। বাদ যাচ্ছে না জাতীয় পরিচয়পত্র, চাকরির নিয়োগপত্র। নকল এসব শিক্ষাগত সনদ মিলছে বিভিন্ন প্রতিষ্ঠানের আকর্ষণীয় চাকরি, এমনটাই বলছেন শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। ডিএমপি বলছে তারা নিয়মিত বিষয়টি মনিটরিং করছেন। আর বিশেষজ্ঞদের মতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমস্যা সমাধানে বাড়াতে হবে নজরদারি। শামসুল হক প্রিন্সের ক্যামেরায় মৌসুমী মোর রিপোর্ট। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, সাপ্লাই মেশিন, স্ক্যানারের অবিরাম শব্দ, সাথে নতুন পৃষ্ঠার ঘ্রাণ। বইয়ের পাতার সাদা কালো অক্ষর, নীল মোড়কে রঙিন হওয়া আর কম্পিউটারের মনিটরের সঙ্গে মাউস ক্লিকের লুকোচুরির হাজারো গল্পের সাক্ষী এই নীলক্ষেত। যে জাতীয় পরিচয়পত্র স্বীকৃতি দেয় নাগরিকত্বের, যে প্রাতিষ্ঠানিক সনদ নিশ্চিত করে শিক্ষা ও জ্ঞানের মান, যে চাকুরির সনদ দেয় মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার, রাজধানীর নীলক্ষেতে টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে এই সবকিছুরই নকল সনদ। সময় সংবাদের গোপন ক্যামেরায় ধরা পড়ে এসব। শুধুমাত্র সরকারি জায়গায় যদি আপনি দেন
আপনি ধরেন যে অরিজিনাল ডুপ্লিকেট ল্যামিনেটিং করে নেন। বাজার মূল্যে দর কষাকষি করে কেনা নকলে বিশ্ববিদ্যালয়ের সনদে আছে হাজারো শিক্ষার্থীর স্বপ্ন ভাঙার গল্প। ইউনিভার্সিটিতে আসলাম, তখন বাবার আয়ের সনদপত্র চাওয়া হয়। তো সামহাও আমাকে এখানেরই কিছু ভাইয়াকে বললো যে যেহেতু আমার খুলনায় যেতে হবে, আনতে হবে, তো তখন তারা বললো যে আপনারা নীলক্ষেতে কেন যাচ্ছেন না, ওখানেই তো এগুলো পাওয়া যায়। এটা আমাদের জন্য সত্যিকার অর্থেই খুব একটা দুঃখের বিষয়। শুধুমাত্র সার্টিফিকেটের জোরে সে যখন যাচ্ছে একটা সার্ভিসে, সে নিশ্চয়ই যা দিতে পারবে আমার সমান দিতে পারবে না। ডিএমপি বলছে নিয়মিতই যত্নের সাথে এই বিষয় তদারকি করেন তারা, আর বিশেষজ্ঞদের পরামর্শ অসাধু ব্যবসায়ীকে প্রতিহত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে কঠোর পদক্ষেপ। এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, বিভিন্ন সংস্থা আছে, তারা এটা করতে পারে। তারা অবিলম্বে এই জিনিসটাকে গুরুত্ব সহকারে করা উচিত। যারা যারা ভুয়া কাগজপত্র বিভিন্ন সময় তৈরি করে থাকে, এদের উপরে নর্মালি আমাদের কিছুটা হলেও নজরদারি থাকে, বিশেষ করে যারা গ্রেপ্তার হয়। যত দ্রুত সম্ভব এই জাতীয় বেআইনি এবং অবৈধ যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে সেগুলো বন্ধ করার উদ্যোগ নিতে হবে এবং যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সমস্যার মূলোৎপাটনের এখনই উপযুক্ত সময়, এমনটাই দাবি অপরাধ বিশেষজ্ঞদের। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। খুলনা শিপইয়ার্ডে নৌবাহিনীর জন্য নির্মিত 2টি জাহাজ যাত্রা শুরু করবে আজ। জাহাজ দুটি উদ্বোধন করবেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তরিকুল ইসলাম, সরাসরি যোগ দিচ্ছে তার কাছে। তরিকুল, রূপল, বাংলাদেশ নৌবাহিনীর জন্য নির্মিত একটি সাবমেরিন হ্যান্ডেলিং টাগবোর্ড এবং একটি লার্জ পেট্রোল ক্রাফট যে জাহাজ, যুদ্ধ জাহাজ, এটির উদ্বোধন এই মুহূর্তে উদ্বোধন পর্ব চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জাহাজটি উদ্বোধন করা হচ্ছে লার্জ পেট্রোল ক্রাফট, এটি নৌবাহিনীর জন্য এটি তৈরি করা হয়েছে। তো এছাড়া এর পিছনে আরেকটি রয়েছে সাবমেরিন হ্যান্ডেলিং টাগবোর্ড। এই দুটো বোর্ডের উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদ। একটু আগে আনুষ্ঠানিকভাবে তিনি এটির উদ্বোধন করলেন। তো একটু বলে রাখি যে 2015 সালের 6 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী এই দুটি জাহাজের যে নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন। তো যেটি ডিসেম্বরে একটি হস্তান্তর করা হয়েছিল এবং 29 ডিসেম্বর, এবং আরেকটি সেটি ছিল বানৌজা দুর্গম, এবং আজকে নিশান নামে আরেকটি জাহাজ লার্জ পেট্রোল ক্রাফট, তার উদ্বোধন একটু আগে হলো এবং এটি নৌবাহিনীর কাছে আজকে হস্তান্তর করা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং এটি যে বিষয়টি এখানে বৈশিষ্ট্য রয়েছে এই দুটি জাহাজের, সেটি হচ্ছে স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি সম্বলিত এই যুদ্ধ জাহাজে রয়েছে আধুনিক সামরিক সক্ষমতা, যেটি 72.2 মিলিমিটার এবং 30 মিলিমিটার কামান, সাবমেরিন বিধ্বংসী টর্পেডো এবং স্বয়ংক্রিয়ভাবে এসব অস্ত্রশস্ত্র ব্যবহারের জন্য অত্যাধুনিক সোনার সহ বিভিন্ন ধরনের সিস্টেম এখানে এই জাহাজটিতে রয়েছে। এবং এই জাহাজ নির্মাণে যে চীনের কারিগরি সহায়তা নেওয়া হয়েছে বলে আমাদেরকে শিপইয়ার্ড সূত্রে আমরা জানতে পেরেছি। পাশাপাশি এর যে বৈশিষ্ট্য রয়েছে, এটি 64.20 মিটার লম্বা এবং 9 মিটার এটি প্রস্থে এবং গভীরতা 5.25 মিটার। তো এই সব মিলিয়ে এর গতি হচ্ছে 25 নটিক্যাল মাইল এই জাহাজটির, এবং এখানে যে 70 জন জনবল এটিকে নিয়ন্ত্রণ করবে বলে এটি আমরা শিপইয়ার্ড সূত্রে জানতে পেরেছি। এছাড়া আমরা আরেকটু বলে রাখি যে 2013 সালে বাংলাদেশ নৌবাহিনীর জন্য কিন্তু প্রথম যুদ্ধ জাহাজ পেট্রোল ক্রাফট যে 5টি যুদ্ধ জাহাজ খুলনা শিপইয়ার্ড নির্মাণ করেছিল। এরপর থেকে কিন্তু খুলনা শিপইয়ার্ড একে একে অয়েল ট্যাঙ্কার সহ বিভিন্ন ধরনের ছোট বড় জাহাজ তারা নির্মাণ করে ইতিমধ্যে খ্যাতি অর্জন করেছে। তো সব মিলিয়ে খুলনা শিপইয়ার্ড আজকে যে যুদ্ধ জাহাজ দুটি নির্মাণ হস্তান্তর করা হলো নৌবাহিনীর কাছে, সে দুটিও সেই অত্যাধুনিক এবং বিদেশি কারিগরি সহায়তা নিয়েই কিন্তু এটি করা হয়েছে। তো আমার কাছে এই ছিল খুলনা শিপইয়ার্ড থেকে যুদ্ধ জাহাজ হস্তান্তর প্রক্রিয়ার সর্বশেষ। খুলনা শিপইয়ার্ডে নৌবাহিনীর জন্য নির্মিত 2টি জাহাজের আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে আজ। আর খুলনা থেকে খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার তরিকুল ইসলাম। রাষ্ট্রের প্রত্যেক নাগরিক ভোক্তা হলেও তার অধিকার সংরক্ষণে যে আইনটি রয়েছে তা জানেন না অধিকাংশ ভোক্তা। আর হাতে গোনা যে কয়জন জানেন তাদের চাওয়া যেখান থেকে পণ্য বা সেবা নেওয়া হচ্ছে সেখানেই হোক তাৎক্ষণিক সমাধান।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, অভিযোগ প্রমাণের বিষয় থাকায় 1 থেকে 2 সপ্তাহ সময়ের প্রয়োজন হয়। তারপরও বাজার মনিটরিংয়ের মাধ্যমে অনেক সময় তারা ভোক্তাদের তাৎক্ষণিক সমাধান দিচ্ছেন। ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ভোক্তা অধিকার নিয়ে আরও জানাচ্ছেন মৌসুমী ইসলাম। রাজধানী রাজাবাজারের বাসিন্দা এই ব্যক্তি ছুটির দিনগুলোতে কারণ বাজারে আসেন সাপ্তাহিক বাজার করতে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনটি সম্পর্কে তিনি জানলেও কখনো অভিযোগ করা হয়নি। আজকের বাজার করা নিয়ে যদি আমাকে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরেও যদি আমাকে দৌড়াদৌড়ি করতে হয় সেই জায়গায়, তাহলে সেটা আমি সেই ঝামেলা আমি নিই না 20 টাকা 50 টাকার জন্য। কিন্তু যদি আমি ইনস্ট্যান্ট সাপোর্ট পেতাম ডেফিনেটলি কেন অবশ্যই কমপ্লেন করতাম। তবে অধিকাংশেরই জানা নেই ভোক্তা অধিকার আইন সম্পর্কে, আর গুটি কয়েকজন জানলেও কোথায় কিভাবে অভিযোগ করতে হয় সেই বিষয়টি অজানা। ভোক্তা সংরক্ষণ আইন সম্পর্কে আজকে আমি প্রথম শুনলাম আর কি। ভোক্তা অধিকার আইন না আমি পুরাই জানি না। কোথায় কমপ্লেইন করতে হবে ভোক্তাদের, এটা ম্যাক্সিমাম ভোক্তাই জানে না, কিন্তু এটা জানানো দরকার। ভোক্তা অধিকার সংরক্ষণে 2009 সালে একটি আইন করা হয়। এই আইনের একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে, কোনো ভোক্তা যদি কোনো পণ্য কিনতে বা সেবা গ্রহণ করতে গিয়ে প্রতারণার শিকার হন, তাহলে তিনি 30 দিনের মধ্যে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করতে পারবেন। যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে যে অর্থ জরিমানা করা হবে সেই জরিমানার 25% অর্থ অভিযোগকারী ভোক্তাকে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হবে। ভোক্তা লিখিত SMS, ফ্যাক্স এবং ইমেইলে এই অভিযোগ করতে পারবেন। এই আইনে 1 থেকে 3 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি, নকল, ভেজাল বা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ওজন বা পরিমাপে কারচুপি, অবহেলা বা দায়িত্বহীনতায় সেবা গ্রহীতার অর্থ বা স্বাস্থ্যহানি ঘটানো ও মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা সহ ভোক্তার অধিকার লঙ্ঘিত হলে তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযোগ করতে পারবেন। ক্যাবের সভাপতি বলেন, সচেতনতা বা প্রচারণার অভাবেই এই আইনের সুফল পাচ্ছে না ক্রেতারা। এইসব জেনে যদি মানুষ সচেতন হয় এবং আইনের ব্যবহার, আইনের সুযোগ গ্রহণ করে, তাহলে ব্যবসা বাণিজ্যে যে প্রতারণার আর মাধ্যমে লাভবান হওয়ার যে একটা প্রবণতা আছে তা বহুলাংশে হ্রাস পাবে। তবে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বললেন, ভোক্তা অধিকার সম্পর্কে ধীরে ধীরে সচেতন হচ্ছে মানুষ। বাজার অভিযান যখন যায় তখন অনেক লোক ওখানে ভিড় করে যে কি হচ্ছে এখানে, যে এই যে ভোক্তা অধিকার নামে একটা যে আইন আছে এবং এখানে কি জন্য তাকে জরিমানা করা হচ্ছে, তখন তারা এর থেকে কিছু জানতে পারছেন এবং সচেতন হচ্ছেন। 15 সালে মাত্র 225টি অভিযোগ পড়েছে এবং এই বছর মাত্র 2 মাসে জানুয়ারি ফেব্রুয়ারিতে সেখানে 1682টি হয়েছে। ভোক্তাদের অধিকার রক্ষায় শুধু সরকারি নয়, বেসরকারি সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। মৌসুমী ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম এবং অনুষ্ঠানের শুরুতে আরও একটি রিপোর্ট আমরা দেখেছিলাম। আজ ভোক্তা অধিকার দিবস, আর এ বিষয়ে আজ আমরা আলোচনা করব স্টুডিওতে। এবং স্টুডিওতে উপস্থিত হয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অফ ক্যাবের সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির। জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবির, আপনাকে সময় স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আজ আমরা যে ভোক্তা অধিকার দিবস পালন করছি, সেখানে ভোক্তাদের অধিকার আসলে সংরক্ষণে কতটুকু কাজ করছে সরকার, এবং আপনারাও তো বিভিন্ন সময় ভোক্তা অধিকার নিয়ে কাজ করছেন, তো কি দেখছেন ভোক্তা অধিকার নিয়ে কাজ করার ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে এবং আমাকে সময় টেলিভিশনে এই বিষয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। দেখুন, আমরা এই 1938 সন থেকে এই ভোক্তা অধিকার আইন প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম করে আসছি। একটা সুখের খবর হলো যে 2009 সালের এপ্রিল মাসে বর্তমান গণতান্ত্রিক সরকার এই আইনটি আমাদেরকে দেওয়া হয় এবং এটা যে কিছু ড্রব্যাকস আছে, কিছু সংশোধনীর প্রয়োজন আছে, তারপরেও গৌরবের বিষয় যে আমরা ভোক্তা অধিকার আইন আমাদের দেশে এখন আছে। এই ভোক্তা অধিকার আইনের আসলে সাথে সাথে একটা ভোক্তা অধিদপ্তর কিন্তু করা হয়েছে এই বিষয়ে নিয়ে। তো অধিদপ্তরের যেভাবে কাজ করার কথা সেটা সেভাবে করতে না পারলেও তবু আমরা বলবো যে আগে বছরও আমরা 20 থেকে 25টা কমপ্লেন পাওয়া যেত না, কিন্তু কিছুক্ষণ আগে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বললেন যে অ্যাবাউট 1700 এর মতো আপনার 2 মাসের মধ্যে কমপ্লেন আসছে। এইটা কিন্তু আমরা এই কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের এটা একটা আমরা মনে করি যে এটা আমাদের একটা সুফল, এবং এটা আমরা মানুষকে সচেতন করতে কমপক্ষে একটা পর্যায়ে আমরা আসছি। এবং আমরা মনে করি যে ভোক্তা অধিদপ্তর প্রায়ই বলে থাকেন যে তাদের লোকবলের অভাব আছে, তারপরেও তারা আমরা শুধুমাত্র যে এই টিসি ভবনের
9 তলায় এটা শুনানি করা হলেই যে এটা সমাধান হবে তা না। আমরা মনে করি যে এটা মাঠ পর্যায়ে যাওয়ার দরকার আছে, জেলা পর্যায়ে যাওয়ার দরকার। একটু আমি যদি একটু বলি যে 61টি জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস কিন্তু করা হয়েছে এবং বিভিন্ন জেলা পর্যায়ে। তো সেক্ষেত্রে সেই জেলা পর্যায়ে কার্যক্রমগুলো কেমন দেখছেন, আপনাদের মনিটরিং কি বলছে? না, সেটা জেলা পর্যায়ে আমরা বলবো যে আমাদের আশাপ্রদ হলো এই জিনিসটা যে এটা সেখানেও কাজকর্ম হচ্ছে এবং ক্যাব সেখানে রিপ্রেজেন্ট করতেছে। এবং ক্যাবকে নিয়ে আপনারা জেনে খুশি হবেন যে কিছুদিন আগেও বগুড়াতে যে কনজিউমার অ্যাক্টের উপরে যে ভুয়া ক্লিনিক, তারপর ডায়াগনস্টিক সেন্টার, ভুয়া মানে সহকারী দিয়া অপারেশন করানো, এই বিষয়ে ভোক্তা আইনের উপরেই একজন ম্যাজিস্ট্রেট তাইবুর রহমান, আমরা তাকে ধন্যবাদ জানাই, উনি এই বিষয়ে ওইখানে পদক্ষেপ নিয়েছে। এবং আমরা দেখেছেন যে ওনাকে নানানভাবে হয়রানি করার জন্য ব্যবসায়ী যারা অসৎ ব্যবসা শুধু মানুষ করবে, সে স্বাভাবিক ব্যবসা করবে। কিন্তু যেখানে আমি এক সময় তাইবুর রহমান সাহেব ম্যাজিস্ট্রেট বলছি, উনি এখন বদলি হয়ে মুন্সিগঞ্জে আসছেন, কিছুক্ষণ আগে ওনার সাথে আমার কথা হচ্ছে, উনি আমাদের একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন। তো সেখানে উনি বলছেন যে আমি বললাম আপনি লাইসেন্স বাতিল করেন, লাইসেন্সে নাই। এই যে আইন, ভোক্তা আইনেই কিন্তু সেখানে 2 জনকে আটক করা হয়েছে, তাদেরকে সাজা দেওয়া হয়েছে এবং কাউকে 50,000 টাকা পর্যন্ত জরিমানা করেছে। তো এইটার একটা সুফল আমরা শুধু ঢাকা শহরের কথাই বলবো না, সারা বাংলাদেশের এই 61টা জেলাতে কিন্তু এইভাবে মোবাইল কোর্টগুলি আসছে। এবং মোবাইল কোর্টগুলি থাকাতে মোবাইল কোর্টের আইনও করা হয়েছে। মোবাইল কোর্টকে বন্ধ করার জন্য কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে একটা জোর দাবি তাদের আছে। তারপরও কিন্তু আমরা জেলা প্রশাসন, বিএসটিআই, র্যাব এবং সরকারের যে আরো যে এজেন্সিগুলি, জেলা প্রশাসক দপ্তর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যে আমাদের এই যে আমাদের এই যে মোবাইল কোর্টগুলি চালু করা হয়েছে আর কি, এটা কিন্তু সুফল আসছে। তো এটা আরো বেশি হোক, এটা সংখ্যা আরো বেশি আসলে পরে মানুষ ভোক্তারা এটা সুফলটা আরো বেশি। বিভিন্ন সময় আপনারা ভোক্তা অধিকার নিয়ে কথা বলার জন্য বিভিন্ন শুনানিতে আপনারা অংশগ্রহণ করেন, বিশেষ করে বিদ্যুৎ জ্বালানির দাম বিষয়ে, বাড়ি ভাড়ার ক্ষেত্রে যদি কোনো সময় কোনো অনুষ্ঠান হয় সেক্ষেত্রে। তো সেই সময় সরকারি পর্যায়ে যে সমস্ত শুনানি আয়োজন করা হয় এবং আপনারা ভোক্তাদের পক্ষ থেকে সেখানে অনুষ্ঠানে যাচ্ছেন, সেখান থেকে আসলে ভোক্তাদের অধিকার কতটুকু আদায় হচ্ছে আপনি মনে করছেন? না, সেটা আমরা জেনে খুশি হবেন। জানেন এই যে গ্যাসের দাম বাড়ানো হয়েছে, আমরা বলছি যে এটা অযৌক্তিক, আমরা ক্যাবের পক্ষ থেকে বলা হয়েছে। এটা নিয়ে আমরা মানববন্ধন করেছি, আমরা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি, মিডিয়ার কাছে গেছি, মিডিয়াকে ধন্যবাদ জানাই, মিডিয়া আমাদের এই জিনিসটা তার ফুটে তুলছে। আমরা জেনে খুশি হবেন যে আমরা শেষ পর্যন্ত একটা মামলা পর্যন্ত আমরা এখানে রিট করা হয়েছে, সেই রিটের সেকেন্ড ফেজে যে 6 মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। তো এই যে এটা আমরা ক্যাবের পক্ষ থেকে করা হয়েছে বলে কিন্তু ভোক্তাদের কাছে এটা সুফলটা আসছে। না আমরা দেখেন যদি এটা চুলাপতি যেভাবে বাড়ানো হয়েছে, এটা কিন্তু প্রত্যেকে আমরা প্রত্যেকে ঢাকা শহরে যারা আছি, যারা গ্যাস ব্যবহার করি, তারা এটা এফেক্ট আমরা ক্ষতিগ্রস্ত হইতাম। এটা করা হয়েছে। আর আমরা বিভিন্ন শুনানিতে আমরা অংশগ্রহণ করি, শুনানিতে কিন্তু তাৎক্ষণিকভাবে এটার ব্যবস্থা নেওয়া হইতেছে। এদের জন্য ভোক্তা অধিদপ্তরকে ধন্যবাদ দিতে হবে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। গত কিছুদিন আগে মহাখালী থেকে একজন তার কোকের দাম ওইখানে 16 টাকা মানে লেখা ছিল, 4 টাকা বেশি নিছে, 20 টাকা নিছে। একজনে কমপ্লেন করছে, ভোক্তা অধিদপ্তরে তাকে ওইখানে ডাকা হয়েছে এবং সে আসছে, সে ওখানে জরিমানা দিয়ে গেছে। এবং সে বলছে যে আমি আর কখনো শুধু আমার এই পণ্য না, কোনো পণ্যের দামে যে নির্ধারিত যে মূল্য আছে তার বেশি আমি নিব না। তো এটা একটা সুফল কিন্তু জনগণ পাচ্ছে। আর এই যে ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে যে জরিমানা করা হয়, এটা ভোক্তাদেরকে আমরা জানাতে চাই যে জরিমানাটা হয় তার 25% কিন্তু আপনার ভোক্তাকে দিয়ে দেওয়া, মানে 1/4 100 টাকার, জি 1/4 টাকা যদি পরিমাণ জরিমানা হয় তার মানে 25 টাকা সে পাবে, ভোক্তা পাবে। এবং দেখেন আমরা কোন জায়গা থেকে আমরা দেখছি যে ওই যেমন হাইওয়ে রেস্টুরেন্টগুলিতে দেখা গেছে যে পানির বোতল 15 টাকার বোতল 30 টাকা নেয়, 25 টাকা নেয়। আমরা বলছি ভোক্তাদেরকে যে আপনারা কমপ্লেন নিয়ে আসেন এবং সে যদি আপনার থেকে বেশি নেয় তাতে একটা পাকা মেমো নিয়ে নেন। আপনি বললেন যে ঠিক আছে আপনি নিচ্ছেন, আমার কিন্তু মেমো দেন। এটা কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং পানির জন্য এই যে কদিন আগে আমাদের সেগুনবাগিচা থেকে একজনে 15 টাকা মামের পানি 30 টাকা নিচ্ছে, বলছে এটা আমাদের তাদের তো মানে হাই প্রাইসের দোকান, তারা বলতে চাচ্ছে আর কি। তারপরে ভোক্তা অধিদপ্তর থেকে তাকে 10,000 টাকা জরিমানা করেছে এবং যিনি কমপ্লেন করছিলেন তিনি 28% টাকা কিন্তু নিয়ে গেছে। সেই জন্য আমরা ভোক্তাদেরকে আহ্বান করি যে যদি আপনি প্রতারিত হন, যদি আপনি কোথাও আপনি ঠকেন আপনি মনে করেন এবং এটা যদি যৌক্তিক কারণ থাকে আর কি, তাহলে আমরা আমাদের কাছে কমপ্লেন করতে পারেন অথবা আপনি ভোক্তা অধিদপ্তর সরাসরি কমপ্লেন করতে পারেন। এবং শুনানিতে সাহায্য করার জন্য আমরা আছি। আমাদের ক্যাব এই ব্যাপারে আমাদের নিজস্ব লোক আছে এবং নির্দিষ্ট লোক আছে এবং আমি নিজেও পার্টিসিপেট, গত ইয়াতে আমি নিজে পার্টিসিপেট করছি। সুতরাং ভোক্তাদেরকে আমরা আহ্বান করব তারা যত বেশি প্রতারিত হবেন তত বেশি কমপ্লেন জন্য ভোক্তা অধিদপ্তর অথবা কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাবের এখানে। এবং আমরা দেখেছি যে 3 পর্বের ধারাবাহিক যে রিপোর্টটি আমরা গত 3 দিন ধরে চালাচ্ছি এবং এর কিন্তু একটি অংশ ছিল যে বড় কোম্পানিগুলোকেও ছাড় দেওয়া হচ্ছে না, মানে এরকম একটা বিষয়। কোনো কোম্পানিকে ছাড় দেওয়া হচ্ছে না। ওই দিনে আমরা একটা পানির ব্যাপার নিয়ে, আমি নাম বলবো না আর কি, বিরাট উনি ওনার অনেক ক্ষমতা আছে, উনি অনেক কিছু যেতে পারেন, অনেক কিছু বলছেন,
কিন্তু জরিমানা না দিয়ে ছাড় দেওয়া হয়েছিল না। মানে বলতে যাচ্ছেন আপনি যে আইনের সঠিক প্রয়োগটা এখন শুরু হয়েছে এবং এটা কন্টিনিউ করতেছে। কবির ভাই, আমি যদি একটু বলি যে মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে সেই দিক দিয়ে প্রতারিত হলে মানুষের খুব বেশি পরিমাণ হয়তো চোট খায় বা গায়ে লাগে। তো সেক্ষেত্রে বাড়ি ভাড়া, গ্যাস বিদ্যুতের দামের পাশাপাশি নিত্যপণ্যের যে দামগুলো আছে, তো বাড়ি ভাড়া নিয়ে আপনারা দীর্ঘদিন ধরেই কাজ করছিলেন, তো সেক্ষেত্রে কি কোনো সুফল ভোক্তারা পাচ্ছেন না? হ্যাঁ, আমরা যেটা বলছি যে এই অনেক বাড়িওয়ালা আছেন, এই যে আইন যে আছে, এই যে ভোক্তা কনজিউমার অ্যাক্ট অনুযায়ীও আপনি একদম আইনে বসে, তারপরে আপনার বাড়ি ভাড়ার কিন্তু একটা নির্দিষ্ট আইনও করা হয়েছে 1990 সালে। এই আইনটা সম্পর্কে অনেকের ধারণা নেই, যার জন্য আমরা সরকারকে বলছি যে অনেক বাড়িওয়ালা আছে তার এটা ব্যবসা হিসেবে নেয়, সে কিন্তু একটা ট্রেড লাইসেন্সও তাই করে না, একটা রেভিনিউ স্ট্যাম্প দিয়ে কিন্তু টাকাটাতে নেয় না, আমার থেকে ভাড়া নিচ্ছে, আপনার থেকে ভাড়া নিচ্ছে বা আমি নিচ্ছি। সেই জন্য বলছি যে এটা যদি আপনার ওয়াসার বিল দেওয়া হইতেছে, আপনার পানির বিল, গ্যাসের বিল দেওয়া হইতেছে, বিদ্যুতের বিল, এই বিলগুলি দেওয়ার সময় যদি ওখানে বলে দেওয়া যায় আপনার জন্য কমপ্লেন করার জন্য এরকম সুযোগ আছে, যদি আমরা কোথায় প্রতারিত হন। বাড়িওয়ালার তো মানে আইনের বাইরে না, বাড়িওয়ালা আইনের বাইরে না, সুতরাং সে ব্যবসা করে, তার অনেকের বাড়ির ব্যবসা আছে, সে ব্যবসা করে সে সরকারকে ট্যাক্স দিতে পারে, সরকারকে সে ট্যাক্স দিবে, তারপরে আপনি টাকা নিলে আপনাকে মেমো দিবে বা আপনাকে বাড়ি ভাড়া রসিদ দিবে, এগুলি কিন্তু অনেক বাড়িওয়ালা দেন না। এই জন্য আমরা বাইরে ভাড়াটিয়া যারা আছে তাদের পক্ষে আমরা কাজ করি এবং আমরা অনেক জায়গাতে সারা পাইছি। এবং অনেকে দেখা গেছে যে তারা 1টা মিটার যে 4টা-5টা বাড়ি ইউনিটে সে ভাড়া নেয়, একজনে ভাগ করে দেখা গেছে যে যতটুকু না হওয়ার কথা তার চেয়ে অনেক বেশি নেয়। এগুলি না কমপ্লেন আসছে এবং এগুলি সমাধান করেছে বাড়িওয়ালা। মানে যেমন ধরেন সিএনজি ওয়ালা তো রসিদ দেন না, তো সেক্ষেত্রে সিএনজি ওয়ালা রসিদ দেয় না, কিন্তু সিএনজি ওয়ালাকে যেমন আমি যদি কোনো সিএনজি ওয়ালাতে উঠি আর কি, সিএনজিতে উঠি, আমার রসিদ দেয় না ঠিকই, সে বলে ওই এদিক যাবেন ওদিক যাবেন, আপনি যেদিকে যেতেছেন আমাকে সেদিকে নিয়ে যান, কিন্তু আমি কিন্তু কমপ্লেন করবো। তখন বলে যে স্যার ওই মিটার আমি ঘুরাইলাম বা মিটার, মানে মোটামুটি ভাবে তাদের মধ্যে এই জিনিসটা সেন্সটা হয়েছে। আমরা শেষ দিকে চলে এসেছি, তবে তার আগে আরো দু একটা বিষয় আমরা একটু জেনে নেব। সেটা হচ্ছে নতুন একটি অ্যাপস চালু করতে যাচ্ছে ভোক্তাদের সচেতন করার জন্য ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, তো সেটা আসলে কতটুকু কার্যকর ভূমিকা পালন করবে আপনার? এটা অবশ্যই কোনো পদক্ষেপ যদি নেওয়া হয় এবং সেটা কিছু না কিছু সুফল মানুষের কাছে, তা আমরা ভোক্তা অধিদপ্তরের কাছে যেটা আমাদের যে কমপ্লেনটা, এই যে জনগণকে সচেতন করার জন্য, এটা আমরা বলছি যে আপনারা মাঠ পর্যায়ে আসেন। যেমন কারণ বাজারে যদি একটা শুনানির ব্যবস্থা করা, এখানে কিন্তু হাজার হাজার মানুষ এই জিনিসটা দেখবে এবং সে যদি দেখে যে না ন্যায় বিচার এখানে হয়েছে এবং ন্যায় বিচার একজন পাচ্ছে, তাহলে কিন্তু কমপ্লেনটা আসবে। এবং যিনি কমপ্লেন আসুক এটা আমরা চাই না, কিন্তু যদি প্রতারিত হয় তাহলে যেন কমপ্লেনটা অবশ্যই করে। অনেকে প্রতারিত হয়েও আপনাকে কিন্তু কমপ্লেন করে না, এতে দেখা গেছে যে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়। সেইটার জন্য আমরা ভোক্তাদেরকে অনুরোধ করব যে আপনারা অভিযোগ নিয়ে আসেন এবং ব্যবসায়ীদেরকে আমরা অনুরোধ করবো যাতে অভিযোগ যাতে না হয় সেই পর্যায়ে আপনারা থাকেন। সীমাবদ্ধতা কোথায় আপনাদের কাজ করার ক্ষেত্রে কি মনে হচ্ছে? সীমাবদ্ধতা হলো যে এটা এখন তো এটার ব্যাপক প্রচারতা আছে, মিডিয়া আপনারা যেভাবে আমাদেরকে আহ্বান করতেছেন বা আমাদেরকে নিয়ে যেভাবে কাজ করতেছেন, এটা সীমাবদ্ধতা যেটা আছে সেটা লোকবলের একটা সীমাবদ্ধতা আছে। কারণ আমরা ব্যবসায়ী তো ওই যে বর্তমান যে সরকার, আমরা বলি যে সে ভোক্তা বান্ধব না, এই বর্তমান সরকার হচ্ছে ব্যবসায়িক বান্ধব। তো সরকার যদি ভোক্তা বান্ধব হয়, কারণ আমরা এই 17 কোটি 18 কোটি লোকই কিন্তু ভোক্তা, সুতরাং এই সংখ্যাটা যদি সরকার মাথা নেয় আর কি, তাহলে আমরা মনে করি যে ভোক্তারা যেমন উপকৃত হবে, সরকার নিজেও এটার একটা বেনিফিট পাবে এবং জনগণের মধ্যে সরকারের জনপ্রিয়তা আরো অনেক বেশি বৃদ্ধি পাবে। আজকে তো ভোক্তা দিবস চলছে, তো এই দিবসের যে অবস্থাটি দেখতে পাচ্ছেন, তো আগের চেয়ে তো অনেকাংশে পরিবর্তন হচ্ছে। সামনের দিনগুলোতে আসলে কি ধরনের কাজ করতে চান? আমরা মনে করি যে এটা তো অবশ্যই পরিবর্তন হয়েছে। আপনি আজকে যে আমাদের সেমিনার হইতেছে আর কি আমাদের এই টিসিবি ভবনের দোতলায়, সেটা তো যথেষ্ট লোকজনের ওখানে আগমন করছে এবং মানুষ বিভিন্নভাবে মুক্ত আলোচনার মধ্যে তারা নানানভাবে প্রশ্ন করতেছে। আমরা মনে করি যে ভবিষ্যতে এটার প্রসার আরো বৃদ্ধি পাবে এবং এই সংশোধনী আইনটার মধ্যে একটা সংশোধনী আসার কথা আমরা মনে করি যে কিছুদিনের মধ্যে সংশোধনী আসবে, এটা ভোক্তাদের পক্ষে হবে, এই কাজটা হবে। ধন্যবাদ আপনাকে জনাব হুমায়ুন কবির, আপনাকে সময় স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আজকে দিবস উপলক্ষে কথা বলার জন্য। তো আমরা কথা বলছিলাম ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া তার সাথে, এবং আমরা আলাপ আলোচনা করছিলাম আজকে ভোক্তা অধিকার সংরক্ষণ যে দিবসটি চলছে সেই দিবস উপলক্ষে। বাংলাদেশ টেলিভিশনের 5টি পূর্ণাঙ্গ কেন্দ্র স্থাপন সহ 5,238 কোটি টাকার 7টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে এনএসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। বিটিভির পূর্ণাঙ্গ 5টি কেন্দ্র স্থাপন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 1,391 কোটি টাকা। এছাড়া 1,238 কোটি টাকা ব্যয়ে গ্রামীণ মাটির রাস্তা টেকসই প্রকল্প, 761 কোটি টাকা ব্যয়ে অর্থনৈতিক অঞ্চলের ভূমি অধিগ্রহণ প্রকল্পের পাশাপাশি অনুমোদন দেওয়া হয়েছে 321 কোটি টাকা ব্যয়ে যশোর খুলনা মহাসড়কের উন্নয়ন প্রকল্পের। সভা শেষে
অনুষ্ঠিত ব্রিফিংয়ে ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার কারণ হিসেবে গরুর মাংসের দাম বৃদ্ধিকে দায়ী করেন পরিকল্পনা মন্ত্রী। ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতির পরিমাণ দাঁড়িয়েছে 5.15 থেকে বেড়ে 5.31 ভাগে। গরুর মাংসের দাম বেড়ে যাওয়ার কারণে এটা অন্যান্য রিলেটেড যে সমস্ত আমাদের ফুড আইটেমস আছে সেগুলোকে এফেক্ট করেছে। এই কারণে আমাদের মূল্যস্ফীতির পরিমাণ একটু বেশি। দিল্লি থেকে আসতে লাগে 1.5 ঘন্টা, ওই মাল আমাদের মাল পেতে লাগে 1.5 ঘন্টা। যেই সময় আমরা পুরো ফ্লাইটে নিলাম সেইটুকু সময় লাগে আমাদের মালামাল পেতে। এই একটা বিষয় আমাদের দেখতে হবে। আগামী অর্থবছরকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বেসরকারি বিনিয়োগের নিরাপত্তার কথা বিশেষ বিবেচনায় নিয়ে আসা দরকার বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সেই সঙ্গে ব্যাংকিং খাতের প্রবৃদ্ধি ভালো হলেও অনিয়ম চরম আকার ধারণ করেছে উল্লেখ করে আগামী অর্থবছর থেকে ব্যাংকিং কমিশন গঠনের কথা সরকারের বিশেষ বিবেচনায় রেখেছেন বলেও জানান তিনি। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থনীতিবিদদের নিয়ে আয়োজিত প্রাক বাজেট আলোচনা শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন অর্থমন্ত্রী। সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিমাণ কমিয়ে এনে তা পুনর্গঠনের ব্যাপারে সরকারের চিন্তার কথা তুলে ধরেন তিনি। সেই সঙ্গে তিনি বলেন, বেশ কয়েক বছর ধরে জেলা বাজেট ঘোষণা করা হলেও তা কার্যকর হচ্ছে না, তাই সেই দিকে সরকারের নজরদারি বাড়াতে হবে। সেই সঙ্গে সরকারি বিভিন্ন এজেন্সির মাধ্যমে তথ্যগত অমিল আছে, তাই তাদের মধ্যে সমন্বয় বাড়ানোর বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, প্রাক বাজেট আলোচনা করতে আসা আগত অর্থনীতিবিদরা সুপারিশ করেন শিক্ষা খাতে বাজেট বরাদ্দ। ব্যাংকিং সেক্টর নিয়ে ইটস গ্রোয়িং ফাইন, গ্রোথ ঠিকই আছে, কিন্তু ডিফিকাল্টিজ অত্যন্ত চরম আকার ধারণ করেছে। And so there was a strong demand for a banking commission. এই ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত নেই নাই, but maybe yes, I'll most certainly consider something about it. Coming yearটা কিন্তু very risky, একটা মস্ত বড় ভয়ের কারণ। প্রাইভেট ইনভেস্টমেন্ট এর গন্তব্যস্থল বেশ প্রশ্নবোধক হয়ে যাচ্ছে। আইনি জটিলতার অজুহাত দেখিয়ে ভোলার তজিমউদ্দিনের প্রায় 10,000 একর খাস জমি বন্দোবস্ত দিচ্ছে না স্থানীয় ভূমি প্রশাসন। অথচ সরকার এসব জমিতে অবৈধভাবে দখলদার বসিয়ে একটি প্রভাবশালী চক্র কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। জিম্মি করে রেখেছে 3 চরের হাজার হাজার মানুষকে। দীর্ঘদিনের এ জিম্মি দশা থেকে মুক্তি পেতে সরকারিভাবে জমি বন্দোবস্তের দাবি ভূমিহীন পরিবারগুলোর। অবশ্য ভূমিহীনদের অধিকার প্রভাব বিস্তারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তজুমউদ্দিন উপজেলার মেঘনার মধ্যবর্তী 3টি চরে বসতি শুরু হয়েছে 2 দশক আগে। নদী ভাঙনে নিঃস্ব পরিবারগুলো বেঁচে থাকার জন্য বাধ্য হয়ে এসব চরে গিয়ে আশ্রয় নেন। এসব আশ্রয়হীনদের বন্দোবস্ত দিতে 2012 সালের ডিসেম্বর মাসে 3টি চরচামেপ অনুমোদন করা হয়। সরকারিভাবে সহস্রাধিক পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে আশ্রয়ন প্রকল্প। কিন্তু রহস্যজনক কারণে ভূমি বিভাগ ওই জমি বন্দোবস্ত দিতে গড়িমসি করায় স্থানীয় জনপ্রতিনিধি সহ একটি সিন্ডিকেট চরের বাসিন্দাদের জিম্মি করে টাকা হাতিয়ে নিচ্ছে। সরকারি জমিতে অবৈধভাবে দখলদার বসাচ্ছে ওই সিন্ডিকেটটি। এই জিম্মি দশা থেকে মুক্তি পেতে নিজেদের নামে জমি বন্দোবস্ত চান ভূমিহীনরা। আমরা যে নদী ভাঙার কারণে এখানে আছি, নাহলে অসহায় হয়ে এখানে এই জায়গায় আছি। এক চরে গেছি, সেখান থেকে আল্লাহ লইয়া গেছে, এখন আবার আরো চরে আইছি। এখন তো যদি আমার ঘরে যদি চলে যায়, আমরা কিছু নাই, কি দিয়া দইয়া খাবো। তাদেরকে আল্লাহ রাস্তা ঘর দিয়েছে, কিন্তু দেখা গেছে কি এই ঘরগুলা তারা টাকা দিয়ে লইতে হয়েছে। এই টাকা দিতে হয়েছে অনেক ধার দেনা করিয়া। আমরা চাই যে বর্তমান সরকারের জিয়া যেমনি যে অবস্থায় আছি, এই অবস্থায় আমাদের জমিটা দেওয়া হোক, আর সাধারণ গরিব আমরা ভূমিহীন আমরা পাই। চরবাসী চাঁদাবাজির অভিযোগ করলেও এই জনপ্রতিনিধি তা অস্বীকার করে প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্তের দাবি জানিয়েছেন। আমি কাউকে চাঁদা দিতে দেখি নাই, চাঁদা নেইও নাই। হয়তো বা কেউ তার স্বার্থে কারো কেউ ব্যবহার করে, এটা আমাদের দেশে হইয়া থাকে সাধারণত। অবৈধ দখলদার বসিয়ে অর্থ আদায়ের বিষয়টি জানা নেই উল্লেখ করে জেলার এই শীর্ষ কর্মকর্তা বলেন, অন্যায়ভাবে দখলদার ও প্রভাব বিস্তারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই ধরনের কোনো সংবাদ পেলে সে যত বড়ই ব্যক্তি হোক তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব। মেঘনার মধ্যবর্তী চর মোজাম্মেল, চর নাসরিন ও চর জহিরুদ্দিনে বর্তমানে প্রায় 20,000 মানুষ বসবাস করে। এরা সবাই নদী ভাঙনে ভিটেবাড়ি হারিয়ে নিঃস্ব। সময় সংবাদ, ভোলা। মালিক ও পুরুষ সহকর্মীদের মানসিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত হবে না। গতকাল রাজধানীর ডেইলি স্টার ভবনে ফেয়ার ওয়্যার ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে এমন পর্যবেক্ষণ তুলে ধরেন বক্তারা।
অনুষ্ঠানে তৈরি পোশাক খাতের মালিক, শ্রমিক ও ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশ নেন। তারা বলেন, কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও শারীরিক নির্যাতন সহ নানা সমস্যা সমাধানে আইনি কঠোর প্রয়োগের পাশাপাশি নারী পুরুষের মাঝে পরস্পর শ্রদ্ধাবোধ সৃষ্টি করতে হবে। এক্ষেত্রে প্রতিটি কারখানায় হয়রানি ও নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানান তারা। এই কারণেই আসলে এই হয়রানি প্রতিরোধ কমিটি, ফেয়ার বিজনেস বলে, ফেয়ার ওয়েজ বলে, সব ম্যানেজমেন্ট। তো আমাদের সেকেন্ড ধাপে যে জায়গাটা এডিসন গ্রুপ বাজারে নিয়ে এসেছে ডুয়েল ব্যাক ক্যামেরা সহ হলিও ব্র্যান্ডের S25 মোবাইল সেট। রাজধানীর গুলশানে একটি হোটেলের প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আমিনুর রশিদ হলিও নতুন এই মডেলের উদ্বোধন করেন। প্রতিটি হলিও S25 স্মার্টফোনের সাথে থাকছে একটি ব্যাকপ্যাক ও বান্ডেল অফার। সেটটির পেছনে 2টি এবং ফ্রন্ট ফ্ল্যাশ সহ সামনে একটি ক্যামেরা রয়েছে। এই মোবাইলের মাধ্যমে DSLR ক্যামেরার মতো ব্লার ইফেক্ট দেওয়া ছবি তোলা যাবে। এবং আমরা দিন দিন আরো নতুন করার প্রধান হাতিয়ার ইনশাআল্লাহ আমরা দি একমি ল্যাবরেটরিজের বার্ষিক বিপণন সম্মেলন 2016 অনুষ্ঠিত হয়েছে। গতকাল সম্মেলনের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা প্রতিষ্ঠানের 2017 সালের নতুন প্রকল্প ও লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে অবহিত করা হয়। এ সময় চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা, ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে 2016 সালে অবদানের জন্য কর্মীদের হাতে পুরস্কার দেওয়া হয়। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকাল থেকে 10:30 থেকে যে লেনদেন শুরু হয়েছে তাতে ডিএসসি এক্স অর্থাৎ প্রধান সূচকটি এখন অবস্থান করছে 5,693 পয়েন্টে। ডিএসসি এস অর্থাৎ সৌর ভিত্তিক সূচক এটি অবস্থান করছে 1,309 পয়েন্টে এবং ডিএসসি 30 এটি এখন অবস্থান করছে 2,046 পয়েন্টে। এবং দেখা যাচ্ছে যে প্রধান সূচক ডিএসসি এক্স কিন্তু সকাল থেকে যে লেনদেন হয়েছে তাতে সূচকের অবস্থা কিছুটা বেড়েছে এবং ডিএসসি এস সেটি কিন্তু দেখা যাচ্ছে যে সূচকের দরপতন ঘটেছে এবং ডিএসসি 30 সেটি কিন্তু এখনো ঊর্ধ্বমুখী অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। আর সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত যে লেনদেন হয়েছে তাতে টাকার অঙ্কে পরিমাণ দাঁড়িয়েছে 217 কোটি টাকা এবং 138টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে, দাম কমেছে এখনো পর্যন্ত 80টি প্রতিষ্ঠানের এবং 59টি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত অবস্থায় আছে। তো সামগ্রিকভাবে প্রথম 1 ঘন্টায় এই ছিল ডিএসসির লেনদেনের খবরাখবর। দর্শক, ভোক্তা অধিকার সংরক্ষণ দিবস উপলক্ষে রাজধানীর কারণ বাজারের টিসিবি কার্যালয়ে আয়োজন করা হয়েছে আলোচনা সভা। এই মুহূর্তে সেখানে বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আমরা সরাসরি যোগ দেব সেখানে। উপস্থিত আছেন আমাদের ক্যাবের সম্মানিত সভাপতি, আমার নামটা আগে বলা উচিত ছিল, যিনি ছিলেন বাণিজ্য সচিব, প্রধানমন্ত্রীর সচিব, আমাদের দুদকের সম্মানিত চেয়ারম্যান সহ বিভিন্ন পদে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করে এখন ক্যাবের সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন জনাব গোলাম রহমান, আমাদের ইক্যাবের জনাব তমাল, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আজকে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। 83 থেকে প্রতি বছর এই দিনটি ভোক্তা অধিকার দিবস হিসেবে পালিত হয়। আমরা 2009 সালের 6 এপ্রিল এই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন আমরা পাশ করেছিলাম। তারপরে বাণিজ্য মন্ত্রীর সভাপতিত্বে কাউন্সিল গঠিত হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ দিবস উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে, আর সেখানে বক্তব্য রাখছিলেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। আমরা সরাসরি ছিলাম সেখানে। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। ভোক্তা অধিকার আইন ও এর সংরক্ষণ সম্পর্কে জানেন না অধিকাংশ নাগরিক। প্রতারিত হলে 30 দিনের মধ্যে অভিযোগ করতে পারবেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে। রাজধানীতে নামমাত্র মূল্যে পাওয়া যাচ্ছে বিশ্ববিদ্যালয় সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ভুয়া সনদ। প্রশাসন মনিটরিং এর দাবি করলেও আরও নজরদারির তাগিদ বিশেষজ্ঞদের। এবং আইনি জটিলতার অজুহাতে ভোলার তজিমউদ্দিনের প্রায় 10,000 একর খাস জমি বন্দোবস্ত দিচ্ছে না স্থানীয় ভূমি প্রশাসন। দখলদারদের বসিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ের।